পঞ্চম দফায় যে যে জায়গাগুলোতে ভোট হতে যাচ্ছে সেখানে চতুর্থ এবং পঞ্চম দফা হচ্ছে তৃণমূলের গেইন করার জায়গা বা তৃণমূলের স্ট্রং হোল্ড বলে বলা হচ্ছে। এই পঞ্চম দফায় যেখানে যেখানে ভোট হতে যাচ্ছে সেখানকার ফলাফল কেমন হতে পারে? তৃণমূল গেইন করবে নাকি লুজ করবে? এখন এটা নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী তারা প্রত্যেকেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, অধিকাংশই তারা প্রচুর স্যাম্পল নিয়ে যে জনমত সমীক্ষাটা করেছে নির্বাচনের আগের দিন, ওটা থেকে আর করা হয়নি, তার আগে যা করা হয়েছে তাতে এখানে তৃণমূলের বিপর্যয়ের ইঙ্গিতই কিন্তু রয়েছে। কোথাও বলছে না যে তৃণমূল বিরাট গেইন করবে। গতবারে উত্তরবঙ্গে তৃণমূল ব্যর্থ হয়েছিল, এবারেও সাফল্যের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনকি গতবারে যে আসনটি জিতেছিল দক্ষিণ মালদা, মানে কংগ্রেস জিতেছিল, সেই আসনটাও আর তৃণমূলের পক্ষে আসার কোনো সম্ভাবনা নেই। বরং এখানে শিরূপা মিত্র চৌধুরী ভালো লড়াই করেছেন। কংগ্রেসের আরও একটা জটিল সমস্যা হতে পারে বহরমপুরে, কারণ যে হাড্ডাহাড্ডি লড়াই ওখানে হয়েছে এবং বিজেপির প্রার্থী যেভাবে মোটামুটি জনগণের সমর্থন পেয়েছেন, তাতে বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীর ওই যে বহু পুরনো একটা সেটা কিন্তু নাও থাকতে পারে। সুতরাং এটার জন্য প্রস্তুত থাকতে হবে কংগ্রেসকে। হতে পারে, নাও হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসকে মানে মূল জোরটা দিতে হচ্ছে বহরমপুর, মানে জঙ্গিপুর কিংবা মুর্শিদাবাদের উপরে। মুর্শিদাবাদে আবার কোথাও একটা সবাই বলছে যে সিপিএম নাকি ভালো লড়াই করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সব জায়গায় কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্সের জায়গায় এসছে। পরের ফেজটা যেটা, তারও একটা বড় জায়গা তো ভারতীয় জনতা পার্টির ভালো মানে জায়গা রয়েছে। এই যেরকম কৃষ্ণনগর গতবারে জিততে পারেনি, অল্প ভোটে হেরেছিল, কিন্তু এবারে সেখানে ভালো সম্ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসেছিলেন। রানাঘাটটা ভালো জায়গায় রয়েছে। আমি তো আগেই বললাম বহরমপুর তো ভালো লড়াই করছে। বীরভূম যাই হোক না কেন, বীরভূমে এই যে একজন প্রাক্তন পুলিশ অফিসার তার নিজের ডিউটি করতে গিয়ে তিনি প্র্যাকটিক্যালি যাকে বলা যায় ফেঁসে গেলেন এবং তার প্রায় কেরিয়ারটাই নষ্ট করে ফেলা হলো। এমনকি তাকে নো লায়াবিলিটি সার্টিফিকেট, নো ডিউজ সার্টিফিকেটটা দেওয়া হলো না। এটা তো, এগুলো এই ইনফরমেশনের যুগে মানুষের কাছে লুকিয়ে রাখা যায় নাকি? মানুষ তো সবই জানছে যে কোথাও একটা ব্যক্তিগত আক্রোশ থেকে তার বিরুদ্ধে ওটা করা হচ্ছে। আর ওখানে বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন দেবতনু ভট্টাচার্য, উনি ওখানে অনেকদিন ধরে সংঘের হয়ে কাজ করেছেন, ওই অঞ্চলে বহু মানুষকে চেনেন, গ্রামে গ্রামে তার পরিচিতি রয়েছে। ফলে একেবারে দেবতনু ভট্টাচার্য দাঁড়িয়েছেন মানে শতাব্দী রায় এবার হেসে গেলে জিতে যাবেন না মনে করার কোনো কারণ নেই। বরং মিল্টন যদি ভালো ভোট টানে তাহলে কিন্তু শতাব্দী রায়ের পক্ষে ওই আসন ধরে রাখা মুশকিল। আমার ব্যক্তিগত মত, মিল্টনও যেহেতু জনপ্রিয় এবং যেহেতু মাইনরিটি ভোটের একটা বড় অংশ তিনি মানে কেটে নেবেন, ফলে শতাব্দী রায়ের পরিস্থিতি খুব ভালো নয় ওখানে। এটা একটা বিশ্লেষক হিসেবে আমার বক্তব্য। আর পরের যে ফেজটা হতে চলেছে আগামী, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তার মধ্যে কতগুলো জায়গা তো বলেই দিলাম যে যেগুলো বিজেপির ভালো জায়গা। আরামবাগ বিজেপি জিতবে, সে নিয়ে প্র্যাকটিক্যালি তৃণমূলের লোকজনও খুব একটা কেউ ইয়ে করেন না। শ্রীরামপুর, হুগলিটা ভালো জায়গা, শ্রীরামপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং তৃণমূল খুব চাপে রয়েছে। ব্যারাকপুর বিজেপির জায়গা। উলুবেড়িয়াতে মুসলিম ভোট যদি শিফট করে, হাওড়াও একই, তাহলে তৃণমূল জিতবে কোথায়? তৃণমূল এই যে আগে যেভাবে বলতো যে আমরা এগুলোই জিতবো, কিন্তু সেই সম্ভাবনা কিন্তু তৃণমূলের হাত থেকে সরে যাচ্ছে। কারণ একটাই, কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই যে পারফরমেন্স গত 13 বছরের, যেখানে একটু সার্ভিস দেওয়া উচিত ছিল মানুষকে, তারা মানুষকে ঘুষ দিয়েছে, সার্ভিস দেয়নি। দীর্ঘস্থায়ী পরিকল্পনা অনুযায়ী উচিত ছিল যেটা, সেটা হচ্ছে অন্তত মানুষ যাতে একটু কাজকর্ম করতে পারে, কাজকর্ম করার প্রয়োজন, মানে জন্য শিল্পায়নের প্রয়োজন ছিল, শিল্পায়ন নেই। আর সবচেয়ে বড় যেটা মারাত্মক, মানুষ বামেদের বিরুদ্ধে যে কারণে খুব বিরক্ত হতো, সেটা হচ্ছে যে মানুষের ব্যক্তিগত জীবনে বারবার হস্তক্ষেপ করা। এই কিছু মাতব্বর পার্টির লিডারের নামে ওরা মানুষের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করতো, বাড়িতে কী দিয়ে ভাত খায় সে খবর রাখতো। এখন এই তৃণমূলের লোকগুলো সেই একই জায়গায় পৌঁছচ্ছে। তারা এত মানে মেটিকুলাসলি লক্ষ্য রাখে না, কিন্তু তারা লক্ষ্য রাখে কোথায় বাড়ি হচ্ছে, কোথায় ফ্ল্যাট উঠছে, সেখান থেকে পকেট ভর্তি করবে। তা নইলে তৃণমূলেরই একজন এমপি সুব্রত বসু, তিনি বাড়ি সারাচ্ছেন, গিয়ে কিছু চ্যাংড়া গিয়ে বলছে যে এটা কার বাড়ি, না শিশির বাবুর বাড়ি, না শিশির বাবুকে ডেকে দাও। তিনি কবে সরকার গ্রহণ করেছেন?
তখন বলা হলো আরে এটা সুভাষচন্দ্রের বাড়ি, বলে সুভাষ দেখে ডেকে দাও। ফলে এই যদি অবস্থা হয় তো সেখানে বোঝাই যাচ্ছে যে একটা রাজনৈতিক দল কিভাবে কাদের ওপর দাঁড়িয়ে আছে। ফলে মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে। এবং এবারে নির্বাচনে আরেকটা জিনিস আমি একটু স্পষ্ট দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু মোটামুটি খুব বেশি আর ওই রাজনৈতিক দলের প্রচারের উপর নির্ভর করছে না। হয়তো এমন একটা সিচুয়েশন আসতে চলেছে, ভারতবর্ষও সেই দিকে যাচ্ছে ইউরোপের দেশগুলোর মতো, আগামী দিনে হয়তো প্রচারেরই আর প্রয়োজন হবে না। সমাজ মাধ্যম, গণমাধ্যম, এই আপনাদের এখানে আমি যে কথা বলছি, এর তো হাজার হাজার মানুষ দেখবে। এটা দেখার ফলে তাদের তো একটা ভাবনা তৈরি হবে যে ওখানে কি সমস্যা, সেখানে কি ইস্যুগুলো উঠে আসছে, তার ভিত্তিতে ভোট হবে। এগুলো একটা মানে মিটিং শোনাচ্ছে, পাবলিক মিটিং শোনাচ্ছে, এটা খুব কম নয়। আমি পাবলিক মিটিং এর গুরুত্ব কমাচ্ছি না, কিন্তু এর গুরুত্ব বাড়ছে, বিজ্ঞানকে অস্বীকার করব কি করে। ফলে এটা যত বাড়বে ততই কিন্তু তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়বে। সিপিএম সমস্যায় পড়েছিল, সিপিএম বদলটা মানিয়ে নিতে পারেনি। বিজেপির একটা সুবিধা, বিজেপি বদলটা মানিয়ে নেয়, চট করে বদলটা মানিয়ে নেয়। বিজেপির ওই জন্যে সোশ্যাল মিডিয়া উইংটা অত্যন্ত স্ট্রং, প্লাস বিজেপি এটা সবসময় বিকল্প ভেবে রাখে, এইটা না হলে এইটা কি হবে, আগামী 10 বছর পরে কি হবে। আপনি ভালো করে দেখবেন যে উত্তর ভারতে বিজেপির যে সমর্থন কিন্তু স্যাচুরেটেড, প্রায় স্যাচুরেটেড জায়গায় পৌঁছে গেছে। ওই জন্য দেখবেন বিজেপি গত 5-7 বছর কিন্তু দক্ষিণ ভারতে বেশি করে জোর দিচ্ছে, যাতে দক্ষিণ ভারতে পার্টির সংগঠন বাড়ে। এই হচ্ছে একটা রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি নির্ধারণ করা, যেটা বিজেপি করতে পারছে। এখন তৃণমূলের আবার স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজি মঞ্চে ঠিক হয়, মঞ্চেই আবার সেগুলো শেষ হয়ে যায়, যে যা নিজের মতো চলে। একসময় তীব্র সিপিএম বিরোধিতা করে তারা ক্ষমতায় এসেছিল, আজকে সিপিএম বিরোধিতা, যেহেতু সিপিএম চলে গেছে, সিপিএম বিরুদ্ধে গালিগালাজ করে তো আর লাভ নেই। বারবার বলা হয় সিপিএম অপরাধ করেছে, মানুষ জানতে চাইতেই পারে যে সিপিএমকে মানে কি তুমি করেছো বলো, তার বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছো বলো, এতগুলো তুমি কমিশন করলে কি করেছো বলো, তার কোনো উত্তর নেই। ফলে এই যে রাজনীতিটাকে অদ্ভুত জায়গায় নিয়ে আসা, এইটা তো তৃণমূলের পক্ষে সমস্যা হবেই। এই নির্বাচনে তাকে ফেস করতে তার মানে হবে। 4th এবং 5th ফেজ, যেটাকে ও গেইন করবার জায়গা হিসেবে তৃণমূল ভাবছিল বা শাসক দল ভাবছিল, সেটা গেইন করার জায়গা তো নেই, বরং লুজিং এর লুজ জায়গা। করার জায়গায় রয়েছে। তৃণমূল কংগ্রেস ভাবছে কলকাতা বা সাবার্ব এরিয়াগুলোতে বেশি করে জোর দেবে, আর সেগুলো পরে যখন আলোচনা করব সেগুলো আলোচনা করা যেতে পারে। কারণ আমি নিজে ওই অঞ্চলগুলোতে বেশি করে ঘুরেছি এবং অদ্ভুতভাবে মানুষের ভাবনা চিন্তা কিন্তু একটা শিফট লক্ষ্য করছি। ঠিক যেরকম একটু আগে আমরা আলোচনা করছিলাম সংখ্যালঘুর ভোটের শিফট, সেরকম মধ্যবিত্ত বাঙালির মানসিকতারও একটা শিফট কিন্তু খুব দ্রুত ঘটে যাচ্ছে। ফলে নিজেকে বদলাতে না পেরে সিপিএম কিন্তু একেবারে একটা বড় জায়গা লুজ করে ফেলেছে। আর তৃণমূল কংগ্রেসের পক্ষে নিজেকে বদলানো সম্ভব নয়, তৃণমূল কংগ্রেস বদলাতেও পারবে না, ডুবে যাওয়া ছাড়া এদের আর কিছু হবে বলে আমার অন্তত মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ফটো তোল। এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন, এইটা তো সবে ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি। আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।